আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সৈকত, কি অবস্থা? ম্যাম আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আছি। ক্লাসটা কি রেকর্ড করা যাবে? হ্যাঁ, হ্যাঁ, আমি তোমাদেরকে পারমিশন দিয়ে দেই। তোমরা রেকর্ড আচ্ছা, করলে মনে হয় ভালো হয়। তাড়াতাড়ি পেয়ে যাবা। ম্যাম। দাঁড়াও, আমি তোমাকে কো-হোস্ট করে দিচ্ছি। ম্যাম মাহফুজা নামকে করে দেন। ওরটাই করা হয় সবগুলো। কারটায় কাকে করে দিব? হাফিজ। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে ওকে করে দিচ্ছি। মাহফুজ আনাম 2320 সরি 2310 বাকিটুকু দেখা যাচ্ছে না। দাঁড়াও। লাস্ট টাইম ম্যাম 93। আচ্ছা, আমি কো-হোস্ট। হ্যাঁ, আমি ওকে কো-হোস্ট করে দিলাম। আরো কাউকে করে দিব নাকি একজনকেই করে দিলে হবে? ম্যাম একজনকে করে দিলে হবে। মানে আচ্ছা, এটা ঠিক দিয়ে দেব আছে। পরে। আমি co-host করে দিয়েছি। যাকে co-host করলাম সে একটু দেখো তো রেকর্ডিং অন করতে পারো কিনা? জি ম্যাম, করে যাচ্ছি। আচ্ছা। তাহলে আমরা ক্লাসটা তাহলে শুরু করি। ১৫-১৬ জন এসেছে। I hope কেউ আসার হলে আসবে। ক্লাসটা তো না অ্যাকচুয়ালি তোমাদের সাথে লাস্ট দিন আমার আর দেখা হলো না। আমি ঐদিন একটু সিক হয়ে যাই সকালে। পরে ঐদিনই আমার নানুমণি আবার মারা যান। তো সব মিলায় লাস্ট উইকের আমি অ্যাকচুয়ালি খুবই আসলে সমস্যায় ছিলাম। আচ্ছা, তো গতকালকেও তোমাদের সাথে একটা অনলাইন সেশন নিবো ঠিক করে শেষ মুহূর্তে আর পারিনি, জানাতেও পারলাম না। দুঃখিত সেজন্য যে তোমাদের ওয়েট করতে হয়েছিল অনেকটাক্ষণ আমার জন্য। তো আজকে আমরা ক্লাসটা শুরু করি। বারবার ক্লাস বলে ফেলছি। আচ্ছা, তো ফাইনাল এক্সামের নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে মোটামুটি একটু কথা বলা হয়েছে। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। যদি ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে আমাকে একটু ইনফর্ম করো ফোনে, যদি আচ্ছা আমাকে ম্যাম। শুনতে না পাও। আচ্ছা। আমাদের ফাইনাল এক্সাম টোটাল 100 মার্কস এর হবে। এর মধ্যে হচ্ছে 55 মার্কস সরি। এর মধ্যে 55 মার্কস হচ্ছে আমার পার্ট থেকে হবে ম্যাটেরিয়াল সায়েন্স, আর 45 মার্কস হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি পার্ট থেকে হবে। সাদমান স্যার তোমাদের সাথে এটা নিয়ে ডিসকাস করেছে হয়তো কিরকম কোয়েশ্চেন হবে টবে। তো আমি আমার পার্টটা একটু ডিসকাস করে দেই।
আমার 55 মার্কসের মধ্যে ২ টা ভাগে মার্কসটা আমি ভাগ করেছি। একটা হচ্ছে ১৯ মার্কসের একটা ভাগ, আরেকটা হচ্ছে গিয়ে ৩৬ মার্কস। তো ১৯ মার্কস যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের মিড টার্ম থেকে একটা সিলেক্টেড টপিক, সেটা আমি দেখাবো একটু পরেই। আর আমাদের লাস্টে কাভার করা ২ টা লেকচার ১২ এবং ১৩, এইটুকু অংশ থাকবে এই ১৯ মার্কসের সিলেবাস। আর বাকি ৩৬ মার্কসের সিলেবাস থাকবে হচ্ছে লেকচার ৮ থেকে ৯, অর্থাৎ আমরা যে মেকানিক্যাল প্রপার্টিজ পড়েছি সেইটা, এবং লেকচার ১০ থেকে ১১ আমরা যে থার্মাল প্রপার্টিজ পড়েছি সেইটা। তো সিলেক্টেড টপিকসটা যদি একটু ক্লারিফাই করি, আমাদের মিডে একটা কোয়েশ্চেন এসেছিল। কোয়েশ্চেনটা এখানে তুলে রেখেছি, যে একটা প্লেন কনস্ট্রাক্ট করতে দেওয়া হয়েছিল এবং করার পরে সেখান থেকে প্লেনার ডেনসিটিটা বের করতে হয়েছিল। তো ফাইনালে এই যে কোয়েশ্চেনটার মধ্যে যতটুকু টপিক কাভার হয়েছে, এইটুকু টপিক ফাইনালের জন্য থাকবে মিড থেকে। অর্থাৎ আমরা একটা বিসিসি বা এফসিসি সেলে কয়টা অ্যাটম কিভাবে থাকে সেটা একটু জানা থাকতে হবে আমাদের। আম যদি এখানে যেমন এফসিসি এসেছিল পরীক্ষায়, যদি বিসিসি আসে সেক্ষেত্রে কিরকম হবে? এরকম আরকি ইনফরমেশনটা মাথায় রাখা লাগবে। অ্যান্ড অলসো এখানে একটা কিউবিক ইউনিট সেল ছিল। একটা কিউবিক ইউনিট সেল ছিল। এছাড়া আমরা আরো ২-১ টা আরো ৬ টা ভেরিয়েশন শিখেছি। টেট্রাগোনাল, অর্থোরোম্বিক, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, এরকম ভেরিয়েশন গুলা শিখেছি। সো এই ভেরিয়েশন গুলা হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে। আর আলাদা করে হেক্সাগোনাল ইউনিট সেলের কথাটা লিখলাম এই জন্যই, যে অনেক সময় আমরা শুধুমাত্র এই কিউব টাইপের সেলগুলো দেখতে দেখতে হেক্সাগোনের কথাটা ভুলে যাই, তাই আলাদা করে আবার হেক্সাগোনাল ইউনিট সেলের কথাটাও লিখলাম, যে হেক্সাগোনাল ইউনিট সেলেরও কিন্তু প্লেন নির্ণয় করা আমরা দেখেছি, সেইটা কিন্তু এই প্লেন নির্ণয় করতে পারা টপিকের অন্তর্ভুক্ত। এবং আরো একটা কথা আমি এখন একটু মনে করিয়ে দিতে চাই, যে হেক্সাগোনাল ইউনিট সেলের মধ্যে কিন্তু কোনো ফর্মুলা ইউজ করতে হয় না। আমাদের হেক্সাগোনাল ইউনিট সেলের ক্ষেত্রে ম্যাথগুলাতে যদি মনে থেকে থাকে, HKL এরকম ৩ টা হচ্ছে গিয়ে ইনডেক্স বের করে ফেলার পরে মিলার ব্র্যাভিসে যাওয়ার জন্য আমরা HKIL বের আইডিয়াল। করি। হ্যাঁ, এবং আই হচ্ছে এইখানে এইচ এর ভ্যালু এখানেও যা, পরেরটাতেও তা, কে এর ভ্যালু এখানেও যা, পরেরটাতেও তা, এল এর ভ্যালু এখানেও যা, পরেরটাতেও তা। আই শুধুমাত্র একটা ছোট্ট ফর্মুলা, সেটা হচ্ছে গিয়ে মাইনাস কে প্লাস এইচ। সো এটা একটু মনে করিয়ে দিলাম এই কারণে, যে যেহেতু আমাদের কিন্তু ফাইনালে ডিরেকশন থাকছে না, সো কোনোভাবেই ম্যাথে কিন্তু ডিরেকশনের ফর্মুলা আসবেই না। সো এটা একটু মাথায় রেখো। অনেকে মানে এবার আমি মিডে ২-১ টা খাতায় পেয়েছি যে একটার জায়গায় আরেকটা ইউজ করে ফেলা হয়েছে। তো এইজন্য আরকি মনে করিয়ে দিলাম। তো এইটুকু টপিক আমরা রাখবো। আর তার সাথে হচ্ছে ফাইনালি যে প্লেনার ডেনসিটি হচ্ছে গিয়ে ওই কোনো একটা প্লেনে কতগুলো হচ্ছে গিয়ে অ্যাটমের এরিয়া কন্ট্রিবিউট করেছে, সেইটাকে ওই এরিয়া দিয়ে ডিভাইড করা। সো এইটুকু টপিক হচ্ছে গিয়ে মিড থেকে থাকবে। মেইনলি কোয়েশ্চেনটা একটু সলভ করে তার সাথে রিলেটেড যেই আমি যেগুলো মেনশন করলাম সেগুলো একবার করে দেখলেই ডান। আচ্ছা, আর হচ্ছে গিয়ে ১২ এবং ১৩ এই ২ টা থেকে কিভাবে কোয়েশ্চেন থাকবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটু স্লাইডটাতে যাই, লেকচার ১২ এবং ১৩। আমাদের লেকচার ১২ যে স্লাইডটা ছিল সেটা ছিল মাইক্রোস্ট্রাকচার। আমরা সেখানে হচ্ছে গিয়ে ডিফেক্টস পড়েছি। তো এই স্লাইডটা যেহেতু একটা থিওরি স্লাইড, এই স্লাইড থেকে থিওরি আসবে এবং থিওরি গুলো আসবে হচ্ছে তোমার ডেফিনেশন এবং ছবি। যেমন আমরা পয়েন্ট ডিফেক্টস পড়েছি। পয়েন্ট ডিফেক্টস এর ৩ রকমের ডিফেক্ট, ইমপিউরিটিস এর আবার ২ টা সাব ডিভিশন। সো এদের ডেফিনেশন এবং ছবিটা ক্লিয়ার একটা স্কেচ আঁকতে পারতে হবে। ক্লাসে একবার মেনশন করেছি, আবারও মেনশন করছি, যে এখানে ২ টা আলাদা ছবি আছে এবং অনেক অ্যাটম আঁকা আছে। এক্সামে আসলে এত অ্যাটম এঁকে ২ টা ছবি আঁকা লাগবে না। একটা ছবিতেই আমরা দেখিয়ে দিব। ক্লাসে ড্রয়িং করে জিনিসটা দেখানো হয়েছে, সো ওইভাবেই ফলো করবা। আবার হচ্ছে লাইন ডিফেক্টস ও বলে দেওয়া হয়েছে, যে এজ ডিসলোকেশন এর ছবিটাই শুধু শিখতে হবে, স্ক্রু শিখা লাগবে না। সো ডেফিনেশন এবং ছবি। ইন্টারফেসিয়ালেও এখানে এক্সটার্নাল এর ছবিটা শিখতে বলেছি। ডেফিনেশন গুলা হুবহু স্লাইড থেকে লিখতে হবে না, তোমার ভাষায় লিখলেই হবে। যে জিনিসটা মেইন কথাটা ঠিক রাখলেই হবে।
তাহলেই হচ্ছে ফুল মার্কস পাওয়া যাবে। গ্রেইন বাউন্ডারিজ এর ডেফিনিশনটা জানতে বলেছি, কোনটাকে স্মল অ্যাঙ্গেল কোনটাকে হাই অ্যাঙ্গেল বলে। এখানে এটা জাস্ট একটা বোঝানোর জন্য একটা স্লাইড অ্যাড করা হয়েছিল এটা। আর টুইন বাউন্ডারিটা ইম্পর্টেন্ট বলেছি, এটা ডেফিনেশন এবং ছবি আঁকা, এটা ইম্পর্টেন্ট। ভলিউম ডিফেক্টস এ শুধু ডেফিনিশনই পড়তে হবে, আর ডেফিনিশন মানে 3টা লাইন এখানে আছে অ্যাকচুয়ালি। সো জাস্ট ডেফিনিশনটা কি কি ধরনের ভলিউম ডিফেক্টস হয় এগুলো একটু জাস্ট জানা থাকতে হবে। দেন আমাদের এই স্লাইডটা শেষ। এখানে 2টা স্লাইড এক্সট্রা আছে, এগুলো আমরা হচ্ছে জানার জন্য দেখেছি। আর 13 নম্বর স্লাইড যেটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে আমাদের ন্যানো পার্টিকেলস ইন সিমেন্ট বেসড ম্যাটেরিয়ালস। এই স্লাইডটা থেকে টোটাল 4টা স্লাইড অ্যাকচুয়ালি পড়তে হবে। স্লাইডটাই মনে হয় 9টা পেজের একটা স্লাইড, বাট 4টা স্লাইড হচ্ছে এখান থেকে। একটা হচ্ছে গিয়ে হাইড্রেশন কাইনেটিক্স আর রিওলজির উপর কি ধরনের ইফেক্ট, একটা হচ্ছে হাইড্রেশন এবং কম্প্রেসিভ স্ট্রেংথে কিরকম ইফেক্ট, একটা হচ্ছে ড্রাইং শ্রিঙ্কেজ আর পোর স্ট্রাকচারে ইফেক্ট, এবং ফোর্থলি সেলফ কনসলিডেটিং কনক্রিট ইফেক্ট। শুধু ইফেক্টস গুলো পড়বো, যে সাপোর্টিং গ্রাফগুলো আছে এগুলো লাগবে না, গ্রাফগুলো তোমাদেরকে বোঝানোর জন্য আর কি অ্যাড করা হয়েছে। সো এই থিওরি 2টা স্লাইড খুবই ছোট, একদম ডিরেক্ট কোয়েশ্চেন আসবে। তো শুধু ম্যাথই অনেকের ক্ষেত্রে আবার এরকম হয় যে এত ম্যাথ কষ্ট হয়ে যায়। সো এইটুকু থিওরি অ্যাকচুয়ালি এটা ব্যালেন্স করে ম্যাথ থিওরির অংশটা। আর অনেক সোজা, কেউ যদি একবার করে একটু বুঝে পড়ে আসো তাহলে কিন্তু এই অংশগুলাতে একদম মানে মার্কস হারানোর কোনো সুযোগ নাই। আর 19 মার্ক ছাড়া আমাদের বাকি যে 36 মার্কসটা আছে, সেই 36 মার্কসের একটা পোর্শন আসবে হচ্ছে গিয়ে মেকানিক্যাল প্রপার্টিস এর স্লাইডটা থেকে, আরেকটা পোর্শন আসবে থার্মাল প্রপার্টিস এর স্লাইড। আমরা যদি স্লাইড 2টা একটু গো থ্রু করি জাস্ট দেখার জন্য, যে মেকানিক্যাল প্রপার্টিসে আমরা মেইনলি বিভিন্ন ম্যাথ করেছি, তাই না? আমাদের ম্যাথমেটিক্স গুলো শুরু হয়েছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস থেকে শুরু করে, আমরা ট্রু স্ট্রেস পড়েছি, ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এবং ট্রু স্ট্রেসের মধ্যে রিলেশন করে দেখেছি, তারপরে পয়সন্স রেশিও দিয়ে ম্যাথ করেছি, তারপরে আমরা হচ্ছে গিয়ে গ্রাফ রিলেটেড কিছু ম্যাথ করেছিলাম, অ্যান্ড ফাইনালি আমরা ডাক্টিলিটি, রেজিলিয়েন্স আর টাফনেস এই কিছু টপিকের ম্যাথ দেখার মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করেছি। সো স্লাইডে যে ম্যাথগুলো তোমাদের ক্লাসে করানো হয়েছে সেই ম্যাথগুলো অবশ্যই দেখব। তার সাথে হচ্ছে গিয়ে তোমাদের কিছু স্যাম্পল ম্যাথ আমি আপলোড দিয়েছি। স্যাম্পল ম্যাথ অ্যাজ ইন বিভিন্ন রকম গ্রাফের চেহারায় ম্যাথগুলো দেখতে কিরকম হতে পারে সেইগুলো দেওয়া হয়েছে। সো ফর্মুলাগুলো একটু মাথায় রাখবো, গ্রাফ থেকে ম্যাথগুলো একটু ভালো করে দেখবো। এই চ্যাপ্টারের ম্যাথগুলো অনেক গ্রাফ বেসড হয়, আর গ্রাফ ছাড়াও একটা 2টা ম্যাথ আছে সেগুলোও দেখ। আর এই চ্যাপ্টারটা মানে এই স্লাইডটা থেকে শুধু ম্যাথই হবে, আর 2টা মানে সরি শুধু ম্যাথ হবে না, 2টা থিওরি হবে। সেই 2টা থিওরিও পড়ানোর সময় মেনশন করেছি, এখন আবার একটু মেনশন করে দিচ্ছি। একটা হচ্ছে এই যে এনএলএসটিসিটি যে প্রপার্টিটা আছে এটার গ্রাফটা, এই গ্রাফটা শিখতে হবে এবং এই গ্রাফটা এক্সপ্লেইন করতে পারতে হবে। এটা ক্লাসে একবার তোমাদের করিয়েছিলাম, আবারও মনে করিয়ে দিচ্ছি। এইটা একটা গ্রাফ আঁকা শিখবো এবং এক্সপ্লেইন করা শিখবো। আর লাস্টে একেবারে যখন ইলাস্টিক লিমিটের পরে যখন তোমার ডিফরমেশন হয়, অর্থাৎ যে ডিফরমেশন গুলো প্লাস্টিক ডিফরমেশন, তখন রিকভারি গুলো কিভাবে হয় সেইটার যে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা শিখবো এবং এই গ্রাফটার এক্সপ্লেনেশনটা শিখবো। সো এই 2টা থিওরি হচ্ছে এই স্লাইডটা থেকে পড়বো, 2টা থেকে একটা পরীক্ষায় আসবে। সো 2টা যদি শিখে ফেলি আমরা একটা অ্যামাউন্ট অফ নাম্বার কনফার্ম। আর থার্মাল থেকেও ম্যাথ আসবে মেইনলি, এরকমই ম্যাথ যতগুলো ম্যাথ করেছি আমরা থার্মাল প্রপার্টিস থেকে আমরা স্পেসিফিক হিটের কিছু ম্যাথ করেছি, তারপর এক্সপ্যানশন থার্মাল এক্সপ্যানশনের ম্যাথ করেছি, ভলিউমেট্রিক এক্সপ্যানশনের ম্যাথও করেছি, আবার হচ্ছে লিনিয়ার এক্সপ্যানশনের ম্যাথও করেছি। এই ম্যাথগুলো তারপর হচ্ছে আমাদের যে থার্মাল ফ্লাক্স যেটা কিউ, ওইটার ম্যাথটা যেটা আছে একটা বড় ম্যাথ, এই ম্যাথটা, এবং লাস্টলি হচ্ছে গিয়ে আরো 2টা টপিক দেখেছিলাম, থার্মাল স্ট্রেস আর হচ্ছে গিয়ে টিএসআর বা থার্মাল শক রেজিস্ট্যান্স। সো এই ম্যাথগুলো হচ্ছে গিয়ে আবার একটু ভালো করে স্লাইডে যে ম্যাথগুলো আছে সেগুলো দেখব। থার্মাল থেকে এক্সট্রা ম্যাথ দেই নাই, মনে হয় একটা দিয়েছি, তো যেটাই দিয়েছি সেটাই দেখবো আর কি। সো
সো মেইনলি স্লাইডের ম্যাথগুলো একটু ভালো করে দেখে ফর্মুলাগুলো মনে রাখবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে থার্মাল শক রেজিস্ট্যান্সের যে ভ্যালুগুলা, যেমন সিগমা এফ, তারপর মডুলাস অফ ইলাস্টিসিটি ই, এই ভ্যালুগুলো কিন্তু আমরা চাইলে গ্রাফ থেকেও বের করতে পারি। কোন গ্রাফ থেকে বের করতে পারি যদি আমি একটু তোমাদের আস্ক করি। এখানে একটা গ্রাফ আছে হাতের বাম দিকে, এই গ্রাফটাতে সিগমা এফ এর ভ্যালু কোথা থেকে আসবে বলো তো? ম্যাম একদম লাস্ট পয়েন্টে ফ্র্যাকচার হ্যাঁ, পয়েন্ট থেকে একদম আসবে। লাস্ট পয়েন্ট থেকে আসবে। আর মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালুটা? ম্যাম স্ট্রেট লাইন পর্যন্ত। হ্যাঁ, স্ট্রেট লাইন পর্যন্ত যেকোনো একটা স্ট্রেট লাইন পর্যন্ত অংশ থেকে যেকোনো একটা বিন্দু নিয়ে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি এর ভ্যালু নিয়ে আসতে পারি স্ট্রেস বাই জি স্ট্রেন ম্যাম। করে। সো থার্মাল প্রপার্টিস এর ম্যাথে অনেক সময় এরকম গ্রাফ থাকতে পারে। সো এটা আগে থেকে তোমাদের জানিয়ে দিলাম যাতে পরীক্ষায় দেখে আবার অবাক না হয়ে যাও। তখন তোমরা যেহেতু অলরেডি পারোই কিভাবে গ্রাফ থেকে ভ্যালুটা ডিডাক্ট করে নিতে হয়, নিয়ে নিবে। এই স্লাইড থেকে দুইটা থিওরি পড়বো। একটা হচ্ছে গিয়ে থার্মাল এক্সপেনশন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয়, এই ছবিটা এবং এই ছবিটার বর্ণনাটা, অর্থাৎ রিভেইটিং করার সময় কিভাবে হচ্ছে গিয়ে হিট দ্বারা এক্সপেনশনটাকে কাজে লাগানো হয়, সেই পিকচারটা প্লাস হচ্ছে এক্সপ্লেনেশনটা, এই অংশটুকু একটু পড়তে হবে। এবং আরেকটা অংশ পড়তে বলেছিলাম যেটা মেকানিজম, কিভাবে হিট একটা মেটেরিয়ালের ভেতরে ক্যারি হয়। দুইটা উপায়, ভাইব্রেশনাল কন্ট্রিবিউশন এবং ইলেকট্রনিক কন্ট্রিবিউশন, এই অংশের থিওরিটা। এই দুইটা স্লাইডের দুইটা থেকে একটা কোশ্চেন আসবে। সো আমাদের ৮ আর ৯ ৮ থেকে শুরু করে ১২ পর্যন্ত সবই, ১২ না ১১, ৮ থেকে শুরু করে ১১ পর্যন্ত সবই ম্যাথ। টোটাল হচ্ছে ৪টা থিওরি কোশ্চেন এই অংশ থেকে পড়বো, যেখান থেকে আমরা 2টা কোশ্চেন পাবো। সো এই হচ্ছে তোমাদের ওভারঅল রিভিউ। আমি যদি একটু আরেকটা স্লাইড একটু দেখাতে চাই, যেটা হেক্সাগোনাল প্লেনের কথা বলেছি, সেটাও যদি আরেকবার একটু দেখিয়ে আসি। জিনিসটা দেখালো হলো না, বা এটা দেখিয়ে ফেলে। এই যে হেক্সাগোনাল প্লেন নির্ণয় অথবা হেক্সাগোনাল প্লেন দেয়া থাকলে সেটা কনস্ট্রাক্ট করা, এই অংশটাও কিন্তু থাকছে আমার, ঠিক আছে, মিড থেকে। সো এই হচ্ছে ওভারঅল রিভিউ। তোমাদের মানে সিলেবাসটা পড়ানোর সময়ই আমি চেষ্টা করেছি বলে দেওয়ার কোন জায়গা থেকে কিরকম প্রশ্ন হয়। লাস্টে আবার আজকে একটু সবগুলো একসাথে বলে দিলাম যাতে পরীক্ষার আগে তোমরা একটা ওভারভিউ পাও। এখন কারো কোয়েশ্চেন থাকলে দ্য প্ল্যাটফর্ম ইজ ওপেন, ইউ মে আস্ক। কারো কি জিজ্ঞেস করার কিছু আছে? না ম্যাম, না আমার ম্যাম। কোশ্চেন। ম্যাম ওই আচ্ছা, যে ঠিক আছে। একটা জিনিস ছিল ওই যে হ্যাঁ, বলো। সিগমা এফ এর মান গ্রাফ থেকে বের করা, ওইটা একটু যদি ও আচ্ছা, ইলাস্টিক তোমার লিমিটের মানটা বন্ধুরাই কিভাবে? পারে, আমিও একটু বলে দিই যেহেতু তুমি আমাকে জিজ্ঞেস করলা। সিগমা এফ হচ্ছে ফ্র্যাকচারের সময় যে স্ট্রেসটা হয়। তো ফ্র্যাকচার হয় কখন? গ্রাফটা যেখানে শেষ হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে আমার কার্সরটা মুভ করতে, আমি যদি একটু জি ম্যাম। দাঁড়াও, আমি একটু বেটার নেই, লেজার পয়েন্টটা নিলাম। এই যে যেখানে আমার গ্রাফটা শেষ হয়ে গেছে এখানেই তো ফ্র্যাকচার হয়েছে। তাহলে এই বিন্দু বরাবর যে স্ট্রেসটা, অর্থাৎ এখান থেকে সোজা লাইন টানলে আমি যে স্ট্রেস ভ্যালুটা পাই, সেইটাই হচ্ছে আমার সিগমা এফ এর ভ্যালু। আচ্ছা, ম্যাম ই এর আরেকটা ভ্যালু কিভাবে পাবো? কিসের ভ্যালু? ই এর ভ্যালু? জি ম্যাম। ই, আচ্ছা, এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার যে অংশটুকু প্রপোর্শনাল লিমিটের মধ্যে, অর্থাৎ আমার গ্রাফের শুরুর দিকের একটা অংশ স্ট্রেইট লাইন থাকে। তো এই স্ট্রেইট লিনিয়ার অংশটুকুর মধ্য থেকে যে কোনো একটা বিন্দু বরাবর যদি আমি স্ট্রেস এবং স্ট্রেইনের ভ্যালুটা নেই, তারপর স্ট্রেসকে স্ট্রেইন দিয়ে ডিভাইড করি, তাহলেই আমি হচ্ছে ই এর ভ্যালুটা পেয়ে যাব। কারণ আমরা জানি ই ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন। বুঝা ম্যাম গেছে? এখানে আমার প্রপোর্শনাল লিমিটের বাইরে যেতে হবে না। না, প্রফেশনাল লিমিটের বাইরে গেলে হবে না, কারণ আমরা তো হুকসের লটা ইউজ করছি না, ওই যে জি সিগমা ম্যাম। ইকুয়ালস টু ই ইনটু এপসাইলন। এটা তো শুধুমাত্র প্রফেশনাল লিমিটের মধ্যে ভ্যালিড, দ্যাটস ওয়াই। আচ্ছা, আরেকটা কথা মনে হলো তাই বলি, সেটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেনে আহ, যে যেই ইউনিটটা দেয়া থাকবে সেই ইউনিটটা ইউজ করবা। যদি তোমার এমপিএ দিয়ে ম্যাথটা থাকে তাহলে কেউ আবার পিএসআই তে কনভার্সনের চেষ্টা করো না, বা মিটারকে ইঞ্চিতে, মানে ব্রিটিশ ইউনিট আর এসআই ইউনিটের কনভার্সন কিন্তু কেউ করো না। এবার পাইনি আলহামদুলিল্লাহ, বাট গতবার অনেক পেয়েছিলাম, তাও আরেকবার একটু ইনফর্ম করলাম।
যে যদি এসআই ইউনিটে ম্যাথ থাকে এসআই ইউনিটেই করব। যদি ব্রিটিশ ইউনিটে ম্যাথ থাকে অর্থাৎ পিএসআই, ইঞ্চি, ফিট, পাউন্ড, তখন এবার ওই ইউনিটেই করব। ম্যাম যদি ইউনিট 2 রকম দেওয়া থাকে তাহলে তো কনভার্সন 2 করতে রকম হবে। ইউনিট দেয়া হয় না। তোমাকে কনভার্সন আচ্ছা। করতে মানা করার রিজনটাই হচ্ছে 2 রকম ইউনিট থাকবে না। সো তুমি মানে ইউজুয়ালি এরকম মিক্সচার ইউনিট থাকে না। এসআই ইউনিট, ব্রিটিশ ইউনিট মিশিয়ে দেওয়া হয় না। তো অনেকে আবার অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ড করে। ধরো বাসার মধ্যে তুমি অনেকগুলা ম্যাথ এমপিএ দিয়ে করছো। তো পরীক্ষায় হুট করে পিএসআই দেখলে আবার যদি জানা থাকে পিএসআই থেকে এমপিএ কনভার্সন, অনেকে আরকি একটু নার্ভাস হয়ে এই কাজটা করে ফেলে। এটা করব না আরকি। দরকার নাই। এমপিএ তে যেটা আছে ফুল ম্যাথ এমপিএ তেই করে ফেলবো। ওইভাবেই তোমার অ্যান্সার চেক হবে। আচ্ছা ম্যাম। আর কারো কোনো কোয়েশ্চেন, অবজারভেশন? ম্যাম আমাদের যে অ্যাসাইনমেন্ট 2 ছিল ওইটা সলিউশন করতে যে আমরা ইকুয়েশনটা ইউজ করছি ওইটা তো কোনো লেকচারে ছিল না। যদি তুমি সলিউশন করতে গিয়ে এমন কোনো সূত্র ইউজ করো যেটা লেকচারে নাই, তাহলে মনে হয় আমার ইন্টেনশন ছিল না যে তুমি এরকম একটা সূত্র ইউজ করবা। অন্যভাবেই করা যায় সলিউশন। ম্যাম তাহলে কিভাবে করা যায় এটা একটু বলে দিতেন। অ্যাসাইনমেন্টটা তো একটু অ্যাসাইনমেন্টটা সবসময় একটু কমপ্লেক্স হয়। অ্যাসাইনমেন্টের প্রবলেমের মতো এত কমপ্লেক্স জিনিস টার্মে আসবে না। এখন এটা নিয়ে মাথা খারাপ করো না। ঠিক ওকে আছে? ওকে অ্যাসাইনমেন্ট সবসময় একটু কমপ্লেক্স দেয়া হয় যে তুমি বাসায় করবা, একটু চিন্তা করবা, নেট ঘাটাঘাটি করবা, এরকম চিন্তা করে অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেনটা বানানো হয়। তোমাদের সলিউশন দেখার ইচ্ছা থাকলে পরীক্ষা শেষ হলে কেউ এসে দেখে যেও। এখন এটা নিয়ে মাথা নষ্ট করো না। এত কঠিন আসবে না। ওকে। আর কারো কোনো কিছু বলার আছে? ম্যাম মিডের আগে যে টপিকটা আছে ওইটার কোনো স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে কি? হ্যাঁ, স্যাম্পল কোয়েশ্চেন একটা তো স্লাইডে সলভ করা আছে। এ মানে একটা তো হচ্ছে মিডের কোয়েশ্চেনটা ইটসেলফ একটা স্যাম্পল কোয়েশ্চেন। আর আমি যে বিষয়গুলো এ কথা বললাম সেখানে স্লাইডেও ম্যাথ করে দেয়া আছে। তো এই ২ টা মিলিয়ে পড়লেই যদি তুমি জিনিসটা বুঝে ফেলো তাহলে আর সমস্যা হবে না। আর কারো কোনো অবজারভেশন আছে? আচ্ছা, যদি না থাকে হ্যাঁ, বলো। কেউ কিছু না বলতে ম্যাম বললাম চাচ্ছিলে? আর নেই। হ্যাঁ, বলো। ম্যাম ও না বললাম আর নেই। বলছো? হ্যালো? হ্যাঁ ম্যাম বললাম আর অবজারভেশন নেই। ও আচ্ছা, আচ্ছা। ওকে ঠিক আছে। তাহলে আমার পক্ষ থেকে এটুকুই বলার যে আ যেভাবে বলেছি সেভাবে যদি ফলো করে পড়ো অনেক ভালোই হবে পরীক্ষাটা। আম কোয়েশ্চেন একদম সিমিলারই হয়ে থাকে ক্লাসে প্র্যাকটিসের মতোই। ভালো করে প্রিপারেশন নাও। দোয়া থাকলো সবার জন্য। সুস্থ থাকো। ভালো করে পার্টিসিপেট করো। 18 তারিখে এক্সাম, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। সবার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আমার জন্যও দোয়া করো। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাটেন্ডেন্স নিবে না? অ্যাটেন্ডেন্স নিবে না? না, এটা সবাই প্রেজেন্ট।